তো খেয়াল করো সবাই, 5A অধ্যায়ের 56 নাম্বার ম্যাথটা করব, যেটা আমরা গত ক্লাসে এই টাইপের একটা ম্যাথ আমরা করছিলাম। তো দেখো কোয়েশ্চনটা হচ্ছে, দশম শ্রেণীর শিক্ষার্থী, দশম শ্রেণীর আর নবম শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা দেওয়া আছে এখানে। দশম শ্রেণীর শিক্ষার্থী হচ্ছে 10 জন, আর নবম শ্রেণীর শিক্ষার্থী হচ্ছে 14 জন। দশম শ্রেণীর শিক্ষার্থী 10 জন, নবম শ্রেণীর শিক্ষার্থী হচ্ছে 14 জন। কোয়েশ্চন হলো যে এই শিক্ষার্থীদেরকে একটা সারিতে বা একটা লাইনে দাঁড় করাইতে হবে। শর্ত হচ্ছে যে দশম শ্রেণীর শিক্ষার্থী কখনো পাশাপাশি থাকা যাবে না। মানে দশম শ্রেণীর 2 জন শিক্ষার্থী কখনো পাশাপাশি থাকবে না, এটা হচ্ছে কোয়েশ্চন। তাদেরকে এমনভাবে লাইনে দাঁড় করাইতে হবে যে দশম শ্রেণীর কোনো শিক্ষার্থী পাশাপাশি থাকা যাবে না। গত ক্লাসে বলছিলাম যে যাদেরকে পাশাপাশি থাকা যাবে না তাদেরকে বাদ দিয়ে বাকিদের হিসেবটা আগে করতে হবে। গত ক্লাসে ঠিক একই কথাটা বলছিলাম, কিন্তু যে যাদেরকে বলবে যে এরা পাশাপাশি থাকা যাবে না, তুমি ফার্স্টে ওদেরকে বাদ দিয়ে দিবা, বাদ দিয়ে বাকিদের হিসেবটা আগে করে ফেলবা বা বাকিদের জায়গাটা আগে ফিক্স করে ফেলবা। যারা পাশাপাশি থাকবে না তাদেরটা পরে। তাহলে এখানে বলছে যে দশম শ্রেণীর শিক্ষার্থী পাশাপাশি থাকা যাবে না, তার মানে আমরা আগে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জায়গাটা ফিক্স করে ফেলবো। নবম শ্রেণীর শিক্ষার্থী কয়জন? 14 জন। তাহলে 14 জনের জায়গা আমরা ফিক্স করে ফেলবো আগে। গত ক্লাসে যেভাবে বুঝাইছিলাম ওইভাবেই বুঝাইতেছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। এই নবম শ্রেণীর 14 জন শিক্ষার্থীর জায়গাটা আমরা ফিক্স করে ফেললাম। এই বক্সগুলোর মধ্যে কারা বসবে বা কারা দাঁড়াবে? যারা নবম শ্রেণীর শিক্ষার্থী আছে তারা দাঁড়াবে। 14টা বক্স, 14 জন শিক্ষার্থী নবম শ্রেণীর। তাহলে 14টা বক্সের মধ্যে 14 জন নবম শ্রেণীর শিক্ষার্থী কতভাবে মানে বিন্যস্ত হইতে পারবে বা দাঁড়াইতে পারবে? অবশ্যই 14 ফ্যাক্টোরিয়াল উপায়ে। 14টা বক্সের মধ্যে 14 জন নবম শ্রেণীর শিক্ষার্থী 14 ফ্যাক্টোরিয়াল উপায়ে তারা বিন্যস্ত হয়ে দাঁড়াইতে পারবে। ওকে, তাহলে নবম শ্রেণীর শিক্ষার্থীদের ক্যালকুলেশন বা তাদের জায়গাটা ফিক্স করে আমরা তাদের কাজ শেষ করে দিলাম। এবার আমরা চলে যাই দশম শ্রেণীর শিক্ষার্থী। যেহেতু কোয়েশ্চনে বলছে যে দশম শ্রেণীর শিক্ষার্থী পাশাপাশি থাকা যাবে না, তার মানে এই দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আমাদেরকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের মাঝখানে বসাই দাঁড় করাইতে হবে। গত ক্লাসে বলছিলাম এই জিনিসগুলো, কারণ দশম শ্রেণীর শিক্ষার্থী পাশাপাশি থাকতে পারবে না। তার মানে দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের মাঝখানে দাঁড় করাইতে হবে। যদি মাঝখানে দাঁড় করাই তাহলে কিন্তু কখনোই দশম শ্রেণীর 2 জন শিক্ষার্থী পাশাপাশি হবে না। এবং মাঝখানে টোটাল জায়গা কয়টা আছে? এই যে এই পাশেও কিন্তু একটা জায়গা আছে, ওই পাশেও লাস্টে একটা জায়গা আছে। তাহলে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য জায়গা কয়টা? টোটাল জায়গা হচ্ছে 15টা। গুনে দেখো 15টা। আর গত ক্লাসে আমি তোমাদের বলছিলাম যে যাদেরকে আগে দাঁড় করাইছো, কাদেরকে আগে দাঁড় করাইছি? আমরা নবম শ্রেণীর শিক্ষার্থীদের আগে দাঁড় করাইছি। তো যাদেরকে আগে দাঁড় করাইছো তাদের সংখ্যার চেয়ে 1 বেশি হবে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জায়গা। গত ক্লাসে এই জিনিসটা আমি বলছিলাম, যাদেরকে আগে দাঁড় করাইছো তাদের চেয়ে 1 বেশি হবে বাকিদের জায়গা। তাহলে নবম শ্রেণীর শিক্ষার্থীদের সংখ্যা হলো 14, তাহলে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য জায়গা আছে 15টা টোটাল।
তাহলে এখন এই 15টা জায়গার মধ্যে আমাদেরকে কয়জনকে দাঁড় করাইতে হবে? 10 জনকে। দশম শ্রেণীর শিক্ষার্থী কয়জন? 10 জন। তাহলে আমরা এই 15টা জায়গার মধ্যে 10 জন দশম শ্রেণীর শিক্ষার্থীকে দাঁড় করাইতে পারি এত উপায়ে। 15p10 15p10 উপায়ে আমরা দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে দাঁড় করাইতে পারি। বাস, এটাই হচ্ছে অ্যান্সার, এটাই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। তাহলে এই জাতীয় ম্যাথগুলো আমরা এভাবে সলভ করবো ইনশাল্লাহ। আচ্ছা, তো খেয়াল করো, এখন আমরা চলে যাব এই অধ্যায়ের নেক্সট অঙ্কটাতে। এই অধ্যায়ের নেক্সট অঙ্কটাতে চলে যাব, ভালো করে বুঝো। এরপরের অঙ্কটা একটু ডিফিকাল্ট, হালকা একটু ডিফিকাল্ট। এটা হচ্ছে 57 নাম্বার ম্যাথ। সবাই দেখো, 57 নাম্বার ম্যাথ। 57 নাম্বার ম্যাথটা হচ্ছে যে কলা বিভাগের শিক্ষার্থী, কলা বিভাগ মানে চারুকলা বিভাগ, মানে কলা বিভাগের শিক্ষার্থী হচ্ছে 5 জন। কলা বিভাগের শিক্ষার্থী হচ্ছে 5 জন, আর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হচ্ছে সেম 5 জন। কলা বিভাগের শিক্ষার্থী 5 জন, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীও 5 জন। এবার কোশ্চেনটা শুনো ভালো করে। এদেরকে গোল টেবিলে বসাইতে হবে, এই শিক্ষার্থীদেরকে গোল টেবিলের মধ্যে বসাইতে হবে। একটু আগে যে অঙ্কটা বুঝাইলাম ওটা কিন্তু গোল টেবিল ছিল না, ওটা ছিল একটা লাইনে দাঁড় করানো। আর এখন তোমাকে এই শিক্ষার্থীদেরকে একটা গোল টেবিলের মধ্যে বসাইতে হবে, অর্থাৎ একটা গোল টেবিলের চারদিকে চেয়ার দেওয়া আছে, মনে করো থাকে না আমরা যে বিয়ে বাড়িতে খাইতে যাই বা কমিউনিটি সেন্টারে খাইতে যাই, ওখানে গোল টেবিলের চারপাশে কিছু চেয়ার দেওয়া থাকে, তোমরা জানো। তো গোল টেবিলের চারপাশে কিছু চেয়ার দেওয়া আছে, ঠিক আছে? ওই চেয়ারগুলোতে এই শিক্ষার্থীদেরকে তোমাকে বসাইতে হবে। 10 জন শিক্ষার্থী, 10টা চেয়ার আছে মনে করো, একটা গোল টেবিলের চারপাশে 10টা চেয়ার আছে। ওই 10টা চেয়ারের মধ্যে এই 10 জন শিক্ষার্থীকে বসাইতে হবে। শর্ত হচ্ছে কলা বিভাগের 2 জন শিক্ষার্থী কখনোই পাশাপাশি হওয়া যাবে না। কলা বিভাগের 2 জন শিক্ষার্থী কখনো পাশাপাশি হওয়া যাবে না। আশা করি জিনিসটা বুঝতে পেরেছো যে কলা বিভাগের 2 জন শিক্ষার্থী কখনো পাশাপাশি বসানো যাবে না। তো এখন এই ব্যাপারটা একদিক থেকে চিন্তা করলে খুবই সিম্পল, একদিক থেকে চিন্তা করলে খুবই সিম্পল। ফার্স্টে আমরা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদেরকে গোল টেবিলের চারপাশে বসায় দিব, একটা চেয়ার পরপর, একটা চেয়ার পরপর বিজ্ঞান বিভাগের 5 জনকে বসায় দিব। মাঝখানে একটা চেয়ার খালি রাখবো আমরা, মাঝখানে একটা করে চেয়ার খালি রেখে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদেরকে আমরা বসায় দিব। তারপর আমরা কলা বিভাগের শিক্ষার্থীদেরকে বসাবো। বাট এখানে একটা ব্যাপার আছে, গোল টেবিলের কাহিনীটা একটু বুঝতে হবে। একটা জিনিস, এখানে একটা কথা আছে, কিন্তু খালি বসাইলে কিন্তু হবে না, তাদেরকে কিন্তু আবার বিন্যস্ত করতে হবে। মানে বিজ্ঞান বিভাগের 5 জনকে যখন বসাবা, যে 5টা চেয়ারে বসাবা, তাদেরকে আবার তাদের জায়গায় বিন্যস্ত করে কিন্তু আমাদের ক্যালকুলেশনটা বের করতে হবে। খালি একবার বসায় দিলেই কিন্তু হবে না, ব্যাপারটা কিন্তু এরকম না যে একবার বসায় দিছি তারা বসে গেছে। এখানে একবার বসানো না কিন্তু ব্যাপারটা হচ্ছে ফার্স্টে বসানোর পরে তাদেরকে তাদের জায়গায় আবার বিন্যস্ত করতে হবে। তাহলে 5 জনকে 5 জনের জায়গায় বিন্যস্ত করা যায় 5 ফ্যাক্টোরিয়াল উপায়ে। তাহলে বিজ্ঞান বিভাগের 5 জন স্টুডেন্টকে আমি 5টা চেয়ারে বসাবো, মাঝখানে একটা একটা করে চেয়ার খালি রেখে, পরে কিন্তু ওই বিজ্ঞান বিভাগের স্টুডেন্টরা তাদের জায়গার মধ্যে আবার বিন্যস্ত হবে 5 ফ্যাক্টোরিয়াল উপায়ে।
তারপর আমাদেরকে কলা বিভাগের স্টুডেন্টকে বসাইতে হবে। এখন একটা কথা বলি, একটু মনোযোগ দিয়ে শোনো, এদিকে খেয়াল করো। সাপোজ এই হচ্ছে একটা গোল টেবিল, গোল টেবিল মনে করো যে এই গোল টেবিলের চারপাশে 4টা চেয়ার দেওয়া আছে, 4টা, মনে করো গোল টেবিলের চারপাশে 4টা চেয়ার দেওয়া আছে। তো খেয়াল করো, এখানে সাপোজ এখানে এ বসছে, এখানে বি বসছে, এখানে সি বসছে, এখানে ডি বসছে। তো এখন কথা হচ্ছে এদেরকে, এই 4 জনকে নিজেদের জায়গার মধ্যে কতভাবে বিন্যস্ত করা যাবে? এই 4 জনকে নিজেদের জায়গার মধ্যে কতভাবে বিন্যস্ত করা যাবে? কে বলতে পারবে? বলো বলো, কে বলতে পারবে? 3 factorial 3 ফ্যাক্টোরিয়াল। অন্য কেউ? 4 জনকে, এই 4 জনকে নিজেদের জায়গার মধ্যে কতভাবে বিন্যস্ত করা যাবে? তাসমিয়া বলেছে 3 ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ, তাসমিয়ার আনসারটা কারেক্ট, 3 ফ্যাক্টোরিয়াল হবে। যারা চিন্তা করতেছো যে স্যার 4 ফ্যাক্টোরিয়াল হবে, তাদের আনসারটা ভুল। কারণ এখানে কাহিনীটা হচ্ছে গোল টেবিলের। গোল টেবিলে তুমি যখন একজনকে উঠায় আরেকজন জায়গায় বসাবা, তখন ব্যাপারটা কিন্তু এরকম ঘটবে যে, বলতে পারো ব্যাপারটা এরকম যে এ উঠে সাপোজ বি এর জায়গায় যাবে, বি উঠে সি এর জায়গায় যাবে, সি উঠে ডি এর জায়গায় যাবে, ডি উঠে এ এর জায়গায় আসবে। বাট এভাবে আমি যখন ইন্টারচেঞ্জ করে করে একজনকে আরেকজনের জায়গায় কন্টিনিউ বসাইতে থাকবো, এটা কিন্তু সিরিয়ালি মেনটেন হবে না, কিন্তু যে এ এর জায়গায় বি বসবে, বি এর জায়গায় সি বসবে, ব্যাপারটা কিন্তু এরকম না। আমাদেরকে কখনো কখনো উল্টাপাল্টা করেও কিন্তু বসাইতে হবে, কখনো কখনো উল্টাপাল্টা করে। উল্টাপাল্টা মানে হচ্ছে কি, এ কখনো সি এর জায়গায় যাবে, সি কখনো এ এর জায়গায় আসবে, আবার এই বি যাবে ডি এর জায়গায়। মানে এই 4 জনকে একজন আরেকজনের জায়গায় চেঞ্জ করে করে আমরা কতভাবে বসাইতে পারবো। সিরিয়ালি চেঞ্জ করতে হবে না, কিন্তু উল্টাপাল্টা করে চেঞ্জ করতে হবে। সিরিয়ালিও করতে হবে, উল্টাপাল্টা করেও করতে হবে। ঠিক আছে? তাহলে আনসারটা 4 ফ্যাক্টোরিয়াল হবে না, কারণ তুমি যখন এই গোল টেবিলের চারপাশে উল্টাপাল্টা করবা, তখন সেম অনেকগুলো সার্কেল তৈরি হয়ে যাবে। মানে একই প্যাটার্ন অনেকগুলো চলে আসবে, অনেকগুলো না সরি, একই প্যাটার্ন একটা চলে আসবে, মানে বাড়তি। ওই একই প্যাটার্ন 2টা আসার কারণে একটা কমে যাবে ওখান থেকে। 4 ফ্যাক্টোরিয়ালের হওয়া কথা ছিল, এটা হয়ে যাবে 3 ফ্যাক্টোরিয়াল। যদি গোল টেবিল না হয়ে জিনিসটা সিরিয়ালি হইতো, গোল টেবিল না হয়ে যদি একটা লাইনে হইতো, এরকম একটা লাইন হইতো যদি, তাহলে এটা আনসারটা 4 ফ্যাক্টোরিয়াল হতো। 4 জনকে 4 ফ্যাক্টোরিয়াল উপায়ে বিন্যস্ত করা যাবে। বাট গোল টেবিল হওয়ার কারণে 2টা প্যাটার্ন এখানে সেম চলে আসবে। মানে যখন আমি উল্টাপাল্টা করে বসাবো, 2টা প্যাটার্ন এখানে সেম চলে আসবে। বা আমাদেরকে বলতে পারো, জিনিসটা এরকম বলতে পারো তুমি, আর সহজে যদি বুঝতে চাও, যে সবাইকে উল্টাপাল্টা না করে, সবাইকে উল্টাপাল্টা না করে তুমি একজনকে ফিক্স রাখো। এই 4 জনকে 4 জনের জায়গাতেই উল্টাপাল্টা না করে তুমি একজনকে ফিক্স রাখো। একজনকে একটা চেয়ারের মধ্যে ফিক্স রেখে বাকি 3 জনকে শুধু উল্টাপাল্টা করলেই হবে। গোল টেবিলের চারপাশে বিন্যস্ত করার ব্যাপারটা হচ্ছে একজনকে একটা চেয়ারে ফিক্স করতে হবে, ফিক্স করে বাকিদের বিন্যাসটা করলেই যথেষ্ট। এটা হচ্ছে গোল টেবিলে বিন্যস্ত করার সিস্টেম। একজনকে ফিক্স রেখে বাকিদের বিন্যাসটা করতে হবে, তাহলে এটা আরো ইজি হবে প্রসেসটা। তাহলে তোমরা গোল টেবিলের ক্ষেত্রে কাহিনীটা মনে রাখবা, যে গোল টেবিলের ক্ষেত্রে বিন্যস্ত করতে হইলে যে কোনো একজনকে চেয়ারের মধ্যে ফিক্স রেখে বাকিদের উল্টাপাল্টা করে বসাইলেই হবে, বাকিদের উল্টাপাল্টা করে বসাইলেই হবে।
যে কোনো একজনকে ফিক্স রেখে, যে কোনো একজনকে ফিক্স রেখে বাকিদের উল্টাপাল্টা করে বসাইলেই হবে। তার মানে গোল টেবিলের ক্ষেত্রে বিন্যস্তর ব্যাপারটা কিন্তু 3 ফ্যাক্টোরিয়াল হবে, 4 ফ্যাক্টোরিয়াল হবে না। তো ঠিক এখানে ব্যাপারটা এরকম, এই যে কলা বিভাগ আর বিজ্ঞান বিভাগের স্টুডেন্টের ব্যাপারটা সেম, কলা বিভাগ আর বিজ্ঞান বিভাগের ব্যাপারটা সেম। এখানে বলছে যে কলা বিভাগের স্টুডেন্ট কখনো পাশাপাশি থাকা যাবে না, কলা বিভাগের স্টুডেন্ট কখনো পাশাপাশি থাকা যাবে না। এখন একটা কথা হচ্ছে, তুমি হয় আগে কলা বিভাগের স্টুডেন্টদের বসায় দাও একটা একটা করে চেয়ার খালি রেখে, অথবা আগে বিজ্ঞান বিভাগের স্টুডেন্টদের বসায় দাও একটা একটা করে চেয়ার খালি রেখে, যে কোনো একভাবে তুমি করতে পারো। বিজ্ঞান বিভাগে আগে বসাইতে হবে ব্যাপারটা কিন্তু তা না, কারণ এটা তো গোল টেবিল। তুমি একটা করে চেয়ার খালি রেখে আগে কলা বিভাগদের বসায় দিবা, অথবা আগে বিজ্ঞান বিভাগদের বসায় দিবা। পরে যে চেয়ারগুলো মাঝখানে খালি থাকবে তাদের মধ্যে বাকিদেরকে বসায় দিবা। যদি ফার্স্টে বিজ্ঞানদের বসাও পরে কলাদের বসাবা, ফার্স্টে কলা বিভাগের স্টুডেন্টদের বসাইলে পরে বিজ্ঞান বিভাগের স্টুডেন্টদের বসাবা। এখন তোমার ইচ্ছা, প্রথমে তুমি যদি বিজ্ঞান বিভাগের স্টুডেন্টদেরকে বসাও, ঠিক আছে, বিজ্ঞান বিভাগের স্টুডেন্টদের যদি বসাও, তাহলে তাদেরকে তাদের জায়গায় 5 ফ্যাক্টোরিয়াল উপায়ে বিন্যস্ত করা যাবে, ঠিক আছে। আর কলা বিভাগের স্টুডেন্ট, ওই যে একটা জিনিস, গোল টেবিলের ক্ষেত্রে কিন্তু যে কোনো একজনকে ফিক্স রেখে বাকিদেরকে বিন্যস্ত করতে হবে, যে কোনো একজনকে ফিক্স রেখে বাকিদেরকে বিন্যস্ত করতে হবে। আর এখানে কিন্তু জায়গা দুইটা প্লেস, একটা কলা বিভাগের আর একটা বিজ্ঞান বিভাগের, দুইটা প্লেস এখানে। তাহলে বিজ্ঞান বিভাগের ডিস্ট্রিবিউশন হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল, আর কলা বিভাগের ডিস্ট্রিবিউশন হবে 4 ফ্যাক্টোরিয়াল। আমি কলা বিভাগের একজনকে ফিক্স রাখছি, কলা বিভাগের একজনকে গোল টেবিলের যে কোনো একটা চেয়ারে ফিক্স রেখে তাদেরকে বিন্যস্ত করছি। তুমি চাইলে বিজ্ঞান বিভাগের একজনকে ফিক্স রেখেও কাজ করতে পারো এখানে, তুমি চাইলে এখানে বিজ্ঞান বিভাগের একজনকে ফিক্স রেখেও কাজ করতে পারো। বাট আবার এরকম করা যাবে না, এরকম আবার অনেকে এই কোয়েশ্চনটা আবার এরকম ভাবে মিক্স করে ফেলে যে বিজ্ঞান বিভাগের একজনকে ফিক্স রাখে আবার কলা বিভাগের একজনকেও ফিক্স রাখে। ঘটনা কিন্তু এরকম হবে না, যে কোনো এক বিভাগের একজনকে ফিক্স রেখে তোমাকে ডিস্ট্রিবিউশন করলেই হবে। তুমি বিজ্ঞান বিভাগের একজনকে ফিক্স রেখেও করতে পারো, কলা বিভাগের একজনকে ফিক্স রেখেও করতে পারো, আবার দুই বিভাগের একজনকে ফিক্স করে করা যাবে না। তো বিজ্ঞান বিভাগের একজনকে যদি ফিক্স করো তাহলে বিজ্ঞান বিভাগের ডিস্ট্রিবিউশন হবে 4 ফ্যাক্টোরিয়াল, আর কলা বিভাগের ডিস্ট্রিবিউশন হবে 5 ফ্যাক্টোরিয়াল। আশা করি জিনিসটা বুঝতে পেরেছো। 10 জনের মধ্যে যে কোনো একজনকে ফিক্স রাখলেই হবে, কলা বিভাগের হোক বা বিজ্ঞান বিভাগের হোক। তাহলে এটাই হবে এটার অ্যান্সার। তাহলে একটা জিনিস মনে রাখবা, এখানে গোল টেবিলের ডিস্ট্রিবিউশনের সময় একটা চেয়ারের মধ্যে একজনকে ফিক্স রেখে বাকিদের ডিস্ট্রিবিউশন করতে হবে, এটা মাথায় রাখো। তোমাকে যদি কোয়েশ্চন দেয় যে একটা গোল টেবিলের চারপাশে মনে করো 20টা চেয়ার আছে, 20 জন লোক, তাদেরকে কতভাবে বিন্যস্ত করা যাবে? আনসার হবে 19 ফ্যাক্টোরিয়াল। 20টা চেয়ারের মধ্যে, মানে গোল টেবিলের চারপাশে 20টা চেয়ারের মধ্যে 20 জনকে কতভাবে ডিস্ট্রিবিউট করা যাবে, মানে কতভাবে বিন্যাস করা যাবে? আনসার হবে 19 ফ্যাক্টোরিয়াল। 20 ফ্যাক্টোরিয়াল হবে না, কারণ একজনকে ফিক্স রেখে কাজ করতে হবে। তো এখানে বিভাগ দুইটা হওয়ার কারণে আবার কনফিউজ হয়ে যাওয়া যাবে না যে দুই বিভাগ থেকে একজন করে ফিক্স রাখবো, না, এই 10 জনের মধ্যে যে কোনো একজনকে ফিক্স রাখলেই হবে। আচ্ছা, এই আরেকটা কোয়েশ্চেন গেল এখানে। এবার আমি চলে যাব এই অধ্যায়ের একদম ফার্স্টের দিকে, এই অধ্যায়ের একদম ফার্স্টের দিকে চলে যাব আমি। লাস্টের দিকের অঙ্কগুলো আমি বলেছি 5B এর সময় করাবো। লাস্টের দিকে মানে একদম ফার্স্টের দিকে কিছু ম্যাথ আছে যেগুলো আমরা শুরুতে করিনি, ফার্স্টের দিকে কিছু ম্যাথ আছে যেগুলো আমরা শুরুতে করা হয়নি আমাদের, ওই ম্যাথগুলো একটু করে ফেলি আমরা। দেখো, প্রথমে এখানে তোমাদেরকে একটা জিনিস একটু বলে দেই, এই মানে প্রথম দিকের অঙ্কগুলো করার জন্য আমাদের একটু ফ্যাক্টোরিয়ালের কনসেপ্টটা একটু ক্লিয়ার থাকতে হবে। প্রথম দিকের ম্যাথগুলো করার জন্য ফ্যাক্টোরিয়ালের কনসেপ্টটা আমাদেরকে একটু ক্লিয়ার থাকতে হবে।
যে অ্যাকচুয়ালি ফ্যাক্টোরিয়াল জিনিসটা কি। তোমরা অনেকেই জানো, হয়তো ভুলে গিয়ে থাকতে পারো, এজন্য বলি যে 5 ফ্যাক্টোরিয়াল মানে তোমরা জানো যে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, এটা জানা আছে তোমাদের। একইভাবে n ফ্যাক্টোরিয়াল মানে কি হবে, n ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ইন্টু n মাইনাস 3, এভাবে ডট ডট দিয়ে চলতে থাকবে অথবা এখানে ফ্যাক্টোরিয়াল দিয়ে স্টপ করে দিতে হবে। চলতে থাকবে অথবা ফ্যাক্টোরিয়াল দিয়ে স্টপ করে দিতে হবে। ফ্যাক্টোরিয়াল দিয়ে এখানে না, তুমি যে কোনো জায়গায় স্টপ করতে পারো। তুমি চাইলে n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল এভাবেও লিখতে পারো, বা তুমি চাইলে n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল এভাবেও লিখতে পারো। অর্থাৎ ফ্যাক্টোরিয়াল যে কোনো জায়গায় দেওয়া যাবে, এটা হচ্ছে প্রয়োজন অনুসারে। তাহলে ফ্যাক্টোরিয়ালকে ভাঙার সিস্টেম হচ্ছে এক এক করে কমবে। তোমরা জানো যে ফ্যাক্টোরিয়ালকে ভাঙার সিস্টেম হচ্ছে এক এক করে কমবে, মানে কমতে থাকবে, 1 1 করে মাইনাস হইতে থাকবে। এই যে দেখো n ফ্যাক্টোরিয়ালের ফার্স্টে n, পরে এটা থেকে এক কমবে n মাইনাস 1, তারপর এটা থেকে আবার এক কমবে n মাইনাস 2, এটা থেকে আবার এক কমবে n মাইনাস 3। তাহলে যে কোনো ফ্যাক্টোরিয়ালকে ভাঙার সিস্টেম হচ্ছে 1 1 করে ওইটা কমতে থাকবে। বাস এই কনসেপ্টটা জানলেই মোটামুটি এই অধ্যায়ের সামনের দিকের অঙ্কগুলো আমরা করে ফেলতে পারবো। দেখো এই অধ্যায়ের প্রথমে 2 নাম্বার ম্যাথ, বইয়ের একদম শুরুর দিকে আছে, দেখো 2 নাম্বার ম্যাথ। এটাকে তুমি সূত্রের প্রমাণ বলতে পারো, সূত্রের প্রমাণ। লেফট হ্যান্ড সাইড হচ্ছে n minus 1 pr plus r into n minus 1 p r minus 1, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। আর আমাদেরকে এখান থেকে প্রমাণ করতে হবে npr, আমাদেরকে npr প্রমাণ করতে হবে, npr। একটা জিনিস, npr এর কিন্তু একটা সূত্র আমরা এই চ্যাপ্টারের শুরুর দিকে তোমাদেরকে বলেছিলাম আমি। ncr এর যেরকম সূত্র আছে ওরকম npr এরও কিন্তু সূত্র আছে। npr এর সূত্র হলো n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এটা হচ্ছে npr এর সূত্র, n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, npr এর সূত্র এটা। এই সূত্রের সাহায্যে আমরা এই প্রমাণটা অ্যাকচুয়ালি করব। তো দেখো এই যে এটা ডাইরেক্ট সূত্রে অ্যাপ্লাই করে দিব আমরা, এটা ডাইরেক্ট সূত্রে অ্যাপ্লাই করে দিব। এই যে npr, এই যে এটা হলো n, এটা হলো n, তাহলে ওই যে ওই সূত্রে অ্যাপ্লাই করব আমরা। তাহলে কি হবে, এখানে উপরে হবে n ফ্যাক্টোরিয়াল মানে n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এটা মাইনাস এটা। দেখো সূত্রটার ধরনটা একটু দেখো তোমরা, n ফ্যাক্টোরিয়াল উপরে হবে আর নিচে হবে n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, মানে হচ্ছে এইটা মাইনাস এটা ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে উপরে হবে n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল আর নিচে হবে n মাইনাস r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ এইটা মাইনাস এটা, এইটা মাইনাস এটা ফ্যাক্টোরিয়াল প্লাস r ইনটু, এখানেও সেম সূত্র, এখানেও সূত্র দিব আমরা। তাহলে উপরে কি হবে, উপরে হবে এই যে এটা ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, আর নিচে হবে এই উপরেরটা মাইনাস নিচেরটা ফ্যাক্টোরিয়াল। দেখো উপরেরটা মাইনাস নিচেরটা করলে n মাইনাস r ফ্যাক্টোরিয়াল পাওয়া যায়, 1 1 কাটা চলে যায়। উপরেরটা মাইনাস নিচেরটা করো, করে দেখো 1 1 কাটা চলে যায়, তাহলে n মাইনাস r ফ্যাক্টোরিয়াল থাকে। তাহলে আমরা দুইটাতেই ফ্যাক্টোরিয়ালের নরমাল যে সূত্রটা npr এর যে সূত্রটা, ওই সূত্রটা এখানে ভেঙে দিয়েছি। এবার এখান থেকে ক্যালকুলেশন করে আমরা এটা বের করব। দেখো n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল আর এখানে নিচে হইল n মাইনাস r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এই সামনের rটাকে আমরা উপরে লিখলাম, সামনে যে r ছিল এটাকে উপরে লিখলাম,
আর নিচের ফ্যাক্টোরিয়ালটাকে ভেঙে দিব। এই যে এটাকে n মাইনাস আর ফ্যাক্টোরিয়ালকে আমরা ভেঙে দিব। একটু আগে তোমাদেরকে বলছি যে ফ্যাক্টোরিয়ালকে ভেঙে দেওয়ার সিস্টেম হচ্ছে 1 1 করে কমতে থাকবে। ফ্যাক্টোরিয়ালকে ভাঙা মানে হচ্ছে 1 1 করে কমবে। তাহলে n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল মানে হলো ফার্স্টে n মাইনাস আর হবে, তারপর 1 কমবে, তার মানে n মাইনাস আর মাইনাস 1 হবে। এখানে এটাকে ফ্যাক্টোরিয়াল দিয়ে স্টপ করে দিলাম। বুঝছো তো? এটাকে ফ্যাক্টোরিয়ালকে ভেঙে লিখেছি, এই ফ্যাক্টোরিয়ালটাকে ভেঙে লিখেছি এই যে n ফ্যাক্টোরিয়ালের নিয়মে। n ফ্যাক্টোরিয়ালকে আমরা কি লিখতে পারি? n ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে n ইনটু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল লেখা যায়। তো ঠিক ওই প্রসেসে এই n মাইনাস আর ফ্যাক্টোরিয়ালকে আমরা ভেঙে লিখেছি। ফার্স্টে n মাইনাস আর, এরপরে 1 কমে গেছে, 1 মাইনাস হয়ে গেছে, n মাইনাস আর মাইনাস 1। আরো সামনের দিকে আগাইতে পারতাম, বাট আরো সামনে নিলাম না কেন? কারণ দেখো এই যে এখানে সেম জিনিস আছে, এই যে n মাইনাস আর মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, n মাইনাস আর মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, দুইটাতে সেম জিনিস আছে। দ্যাটস ওয়াই ওইটাকে আমরা আর পরে আর ভাঙি নাই বা আর বিস্তৃতি করি নাই ওটাকে। এখন দেখো এই যে মাঝখানে প্লাস চিহ্ন, এই দুইটা থেকে দেখো আমরা কি কমন নিতে পারি। দেখো এই দুইটা থেকে কমন নেওয়া যায়, দুইটা থেকে কি কমন নেওয়া যায় দেখো, n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল আর n মাইনাস আর মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, এটা আমরা কমন নিতে পারি। দেখো দুইটা থেকে দেখো এই জিনিসটা আমরা কমন নিতে পারি। কমন নিলে থাকবে হচ্ছে 1 প্লাস r ডিভাইডেড বাই n মাইনাস r। দেখো জিনিসটা বুঝছো কিনা? কমন নিছি, সিম্পল ওয়েতে জাস্ট কমন নিয়েছি। এই যে দেখো উপরের থেকে n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল কমন যায়, আর নিচে থেকে n মাইনাস আর মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল কমন যায়। কমন নেওয়ার পর এখানে 1 থাকে, আর এখানে r ডিভাইডেড বাই n মাইনাস r থাকে। এখন দেখো আমরা যদি ক্যালকুলেশন করি, ব্র্যাকেটের ভিতরে লসাগু করব, তাহলে n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস আর মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। যদি এখানে লসাগু করি, লসাগু হলো n মাইনাস আর, তাহলে এখানে হবে n মাইনাস আর প্লাস আর, আর আর কাটা চলে গেল, তাহলে কি থাকে দেখো, মাঝখানে কিন্তু গুণ চিহ্ন, তাহলে উপরে থাকে n, n এর সাথে এই উপরেরটা গুণ হয়ে যাবে, তাহলে n ইনটু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। n এর সাথে উপরেরটা গুণ করে দিলাম, আর এই নিচেরটা বসবে এই নিচেরটার সাথে, তার মানে n মাইনাস আর ইনটু n মাইনাস আর মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। উপরেরটার সাথে উপরেরটা গুণ হইছে, নিচেরটার সাথে নিচেরটা গুণ হইছে, উপরেরটার সাথে উপরেরটা গুণ, নিচেরটার সাথে নিচেরটা গুণ। এখন দেখো উপরেরটাকে কিন্তু আমরা n ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। দেখো দেখো একটু খেয়াল করে, উপরেরটাকে কিন্তু আমরা n ফ্যাক্টোরিয়াল লিখতে পারি, কারণ তুমি জানো যে n ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে n ইনটু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, তাই না? বলো n ফ্যাক্টোরিয়াল মানে কি এটা না? n ইনটু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। একইভাবে এই নিচেরটাকে আমরা লিখতে পারি n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এই যে দেখো n মাইনাস r এর পরে দেখো 1 কমছে, দেখছো? n মাইনাস r, এরপরে n মাইনাস r থেকে 1 কমছে, তার মানে এটা কিন্তু n মাইনাস r এর ফ্যাক্টোরিয়াল। এটা এই পুরাটা, এই নিচের পুরাটা হলো n মাইনাস r এর ফ্যাক্টোরিয়াল। এই যে n মাইনাস r পরে 1 কমে গেছে, তাহলে এটা হবে n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। আর এটাকে আমরা লিখতে পারি npr, কারণ এটাই হচ্ছে npr এর সূত্র, বলো তাই না? ওই যে এটাই তো npr এর সূত্র, n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, এটাই হচ্ছে npr এর সূত্র, ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড।
আশা করি এই প্রমাণটা সবাই ভালো করে বুঝতে পেরেছ। বুঝতে কোনো সমস্যা আছে কারো এটা? না স্যার। গুড। এবার দেখো এই অধ্যায়ের এর পরের দিকে বেশ কিছু ছোট্ট ছোট্ট অঙ্ক আছে যেগুলো অ্যাডমিশন টেস্টে বা সৃজনশীলের ক নাম্বারে এসে থাকে। এগুলো থেকে আমি জাস্ট একটা ম্যাথ দেখাই দিব। আমার বইয়ের 3, 4, 5 থেকে একটা ম্যাথ দেখাবো। 3, 4, 5 থেকে যে কোনো একটা ম্যাথ দেখাচ্ছি। 3, 4, 5 থেকে দেখো যে কোনো একটা ম্যাথ দেখাচ্ছি। যেমন দেখো 5 নাম্বারটা একটা দেখাইলেই এই টাইপের সব ম্যাথ তুমি পারবা। np4 ইকুয়াল টু হচ্ছে 14 ইন্টু n-2 p3। বলছে এখান থেকে n এর মান বের করো। এটা থেকে n এর মান বের করতে বলছে। কার মান? এটা থেকে বলছে n এর মান বের করো। তো চলো এটাকে আমরা আগে সূত্র ভাঙি। সূত্র ভাঙবো। এই যে কোন সূত্র? npr। আর কত? আর হচ্ছে 4। আর হচ্ছে 4। তাহলে npr এর সূত্র ভাঙো। n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n-4 ফ্যাক্টোরিয়াল। npr এর সূত্র ভেঙে দিলাম। এখানেও সেম সূত্র ভাঙো। উপরে কি হবে? উপরে হবে n-2 ফ্যাক্টোরিয়াল। আর নিচে কি হবে? নিচে হবে এইটা মাইনাস এইটা ফ্যাক্টোরিয়াল। তার মানে কি? তার মানে হলো n-5 ফ্যাক্টোরিয়াল। দেখো বুঝছো কিনা? অবশ্যই বুঝছো। এটা থেকে এটা মাইনাস করলে দেখো n-5 হয়। এই যে -2 -3, তাহলে n-5 হবে। এখন খেয়াল করো এই যে দেখো n-4 ফ্যাক্টোরিয়াল আর এখানে আছে n-5 ফ্যাক্টোরিয়াল। খেয়াল করো এই n-4 কে ভাঙলে কিন্তু আমরা n-5 ফ্যাক্টোরিয়াল পাবো। n-4 কে ভাঙলে আমরা n-5 ফ্যাক্টোরিয়াল পাবো কিন্তু। তো চলো n-4 কে ভাঙি। এই যে নিচেরটার কথা বলতেছি। ও সরি, উপরেরটাকেও ভাঙা যাবে। উপরের n ফ্যাক্টোরিয়াল কে ভেঙে n-2 ফ্যাক্টোরিয়াল বের করা যাবে। অর্থাৎ এই পাশের উপরেরটাকে ভেঙে এই উপরেরটা বের করা যাবে, নিচেরটাকে ভেঙে নিচেরটা বের করা যাবে। ফ্যাক্টোরিয়ালের সিস্টেমে আমরা এগুলাকে ভেঙে ফেলবো। তোমরা জানো একটু আগেই বলছি যে ফ্যাক্টোরিয়ালকে ভাঙার সিস্টেম হচ্ছে 1 1 করে কমতে থাকবে, মানে 1 1 করে মাইনাস হবে। তো চলো n ফ্যাক্টোরিয়ালকে ভাঙি। n ফ্যাক্টোরিয়ালকে ভাঙলে হবে ফার্স্টে n, তারপরে 1 মাইনাস n-1, তারপর আবার 1 মাইনাস n-2। এখানেই ফ্যাক্টোরিয়াল দিয়ে দিব, কারণ এই যে এখানে n-2 ফ্যাক্টোরিয়াল আছে, দুই পাশ থেকে কাটাকাটি চলে যাবে। একইভাবে এই n-4 কে ভাঙো, এটাকে ভাঙলে এটা বের হবে, n-5 ফ্যাক্টোরিয়াল বের হবে। তাহলে n-4 ফ্যাক্টোরিয়ালকে যদি ভাঙি, ফার্স্টে n-4 হবে, তারপরে 1 কমবে, তারপরে 1 কমবে, 1 কমলে হবে n-5 ফ্যাক্টোরিয়াল। 1 কমবে মানে 1 মাইনাস হবে, 1 কমবে মানে কিন্তু 1 মাইনাস হবে। তাহলে -4 -1 হবে -5। বাস অঙ্ক শেষ বলা যায়। এই দেখো দুই পাশ থেকে আমি কেটে দিয়ে দেখাচ্ছি, তোমরা আবার কেটে দিও না। এই যে n-5 ফ্যাক্টোরিয়াল n-5 ফ্যাক্টোরিয়াল কাটা, n-2 ফ্যাক্টোরিয়াল n-2 ফ্যাক্টোরিয়াল কাটা, দুই পাশ থেকে এগুলো কাটা। ওকে, তো সবাই দেখো কোন পর্যন্ত মুছে যাওয়া, কোন পর্যন্ত মুছে গেছিল বলো তো? মানে কেটে গেছিল কোন পর্যন্ত, কোন লাইনে? ও ফার্স্ট লাইনে কেটে গেছিল। জি স্যার। ফার্স্ট লাইনে মানে কি এটাতে না উপরেরটাতে? আপনি জাস্ট কোশ্চেনটা লিখছিলেন। ও আচ্ছা ঠিক আছে, আমি দেখি নাই। আচ্ছা দেখো খেয়াল করো। তাহলে দেখো এখান থেকে আমাদেরকে n এর ভ্যালু বের করতে হবে। এখান থেকে আমাদেরকে n এর ভ্যালু বের করতে হবে। তো খেয়াল করো, মনোযোগ দিয়ে দেখো, এখান থেকে যদি n এর ভ্যালু বের করি, তাহলে চলো আমরা ফার্স্টে সূত্র ভাঙি। এটাকে npr এর সূত্র। কিসের সূত্র ভাঙবো? npr। npr এর সূত্র কি? n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n-r ফ্যাক্টোরিয়াল।
NPR এর সূত্র n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এরপরে এটাতেও সেম NPR এর সূত্র হবে, তার মানে কি n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল। নিচে n মাইনাস 5 কিভাবে, এই যে এইটা মাইনাস এটা হবে না, উপরে তো হবে এটার ফ্যাক্টোরিয়াল, উপরে হবে এইটার ফ্যাক্টোরিয়াল, আর নিচে হবে এইটা মাইনাস এইটার ফ্যাক্টোরিয়াল, উপরেরটা মাইনাস নিচেরটা। তাহলে এটা থেকে এটা মাইনাস করো, দেখো n মাইনাস 5 হয়। এটা থেকে এটা মাইনাস করলে দেখো n মাইনাস 5 হয়। তাই নিচে হবে n মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল। এখন এখানে মনোযোগ দিয়ে খেয়াল করো, এখন আমরা কিন্তু এই n ফ্যাক্টোরিয়ালকে ভেঙে n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল বের করতে পারবো, আর n মাইনাস 4 ফ্যাক্টোরিয়ালকে ভেঙে n মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল বের করতে পারবো। কারণ n ফ্যাক্টোরিয়ালকে ভাঙলে n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল আসবে, আর n মাইনাস 4 ফ্যাক্টোরিয়ালকে ভাঙলে n মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল আসবে। চলো আমরা ভেঙে ফেলি। n ফ্যাক্টোরিয়ালকে ভাঙি। n ফ্যাক্টোরিয়াল মানে কি, ফার্স্টে n, এরপরে 1 করে 1 1 করে মাইনাস হবে, তাই না, 1 মাইনাস হবে, তার মানে n মাইনাস 1, তারপরে আবার 1 মাইনাস হবে n মাইনাস 2, তারপরে এখানে ফ্যাক্টোরিয়াল 2 পর্যন্তই লিখছি, n মাইনাস 2 পর্যন্তই, কারণ ওই যে ওই পাশে দেখো n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল আছে। এবার নিচেরটাকে ভাঙো, n মাইনাস 4 ফ্যাক্টোরিয়ালকে ভাঙো, তাহলে ফার্স্টে হবে n মাইনাস 4, তারপর 1 কমবে, 1 কমবে মানে 1 মাইনাস হবে, 1 মাইনাস হবে, তাহলে n মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল। বাস, এবার ডান পাশে যা আছে লিখে ফেলি, 14, আর উপরে হলো n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, n মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল। এই দেখো দুই পাশ থেকে n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল কাটা, n মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল, n মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল কাটা। আমি জাস্ট কেটে দিয়ে দেখাইলাম, তোমরা আবার কেটে দিও না। তাহলে অ্যাকচুয়ালি কি থাকতেছে, থাকতেছে হচ্ছে n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই n মাইনাস 4 ইকুয়াল টু 14। বাস, এখন জাস্ট নর্মাল ক্যালকুলেশন, n স্কয়ার মাইনাস n ইকুয়াল টু হবে 14n মাইনাস মাইনাস কত, 4 ইন্টু 14, 4 ইন্টু 14 কত, 40, আর হলো 16, 56। এবার ওই পাশের সব এই পাশে নিয়ে আসো, তাহলে n স্কয়ার মাইনাস 15n প্লাস 56 ইকুয়াল টু 0। বাকিটা তোমরা নিজেরা করে ফেলবা, মিডল টার্ম করবা, মিডল টার্ম করলে এখান থেকে n এর দুইটা মান তোমরা পেয়ে যাবা। n এর মানই কিন্তু আমাদেরকে বের করতে বলছিল, n এর দুইটা মান পেয়ে যাবা। আশা করি ক্যালকুলেশনগুলো সবাই বুঝতে পেরেছো। তাহলে এই টাইপের ম্যাথগুলো তোমরা নিজেরা করে ফেলতে পারবা আশা করি। আর নাই, এই সামনের দিকে এরকম ছোটখাটো বেশ কিছু ম্যাথ ছিল, এগুলো করিয়ে দিলাম। আর আপনাদের এক্সাম করে 12টায় না? স্যার আমাদের লিস্ট দিয়ে দিছে। আচ্ছা ঠিক আছে, ওকে, সমস্যা নাই।